বাইরে গেলে সবাই বলতো আমার বাবা কি করে, আসলে আমি জানতাম না বাবা কি করে আর স্বামী কি করে, নাই কেন নাই কি কারণে নাই, মানে এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে একটা সময় ক্লান্ত হয়ে যাই আমি। মানে যেখানে 5 জন লোক থাকে আমি সেখানে যাইতাম না। পরে মনে মনে প্রতিজ্ঞা করলাম যে জীবনে এমন কিছু করতে হবে যেন কারো পরিচয় না দিতে মানে না দিতে হয়, আমি যেন আমার নিজের পরিচয়ে বাঁচতে পারি বা নিজের পরিচয়ে সবাই চেনে। মানে সেখান থেকেই আমার শুরু করা, তারপরে আস্তে আস্তে আজকের অবস্থান তৈরি করা। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। কৃষি ও কৃষককে নিয়ে একটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশে কৃষিতে কথা হয় শুধুমাত্র পুরুষদের নিয়ে, মাঠ কৃষি নিয়ে, কিন্তু বাংলাদেশের কৃষিতে কিছু নারী কৃষকের নাম জড়িয়ে আছেন। তাদের অনেকে খুবই পরিচিত, অনেকে পরিচিত নন। এই নারী উদ্যোক্তারা প্রতিনিয়ত বাংলাদেশের জন্য কাজ করে চলছেন। তাদের ছোট ছোট উদ্যোগ দিন দিন বড় হচ্ছে নারীদের শক্তি হিসেবে। আমরা তেমনই কিছু কৃষি উদ্যোগ আজকের কৃষি ও পর্ব অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরব। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। স্বাধীনতা লাভের পর বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে 3 থেকে 5 গুণ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমি কমলেও উৎপাদন বেড়েছে আরও বেশি। আয়তনে বিশ্বের 94তম দেশ হয়েও বাংলাদেশ এখন 22টি কৃষিপণ্য উৎপাদনে শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে। দেশের প্রায় 48% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। এই জনসংখ্যার একটা বড় অংশ নারী। শত শত বছর ধরে বাংলাদেশের কৃষি অর্থনীতির মূল ভিত্তি হয়ে আছে এই নারীরা। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষিতে নারীরা শুধু যুক্ত হয়েছেন তাই নয়, অবদান রাখছেন একটি কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। ফসল রোপণ থেকে শুরু করে কাটা, মাড়াই, সংরক্ষণ, প্রতিটি ধাপে তাদের হাতের ছোঁয়া। শুধু মাঠের কাজ নয়, ঘরের আঙিনায় সবজি বাগান, গবাদি পশুর যত্ন, হাঁস মুরগি পালন, অর্থনীতিতে তাদের এই অদৃশ্য অবদানগুলো সাধারণত নজরের বাইরেই থেকে যায়। সময় বদলাচ্ছে কৃষির ধরন। নারীরা শুধু গতানুগতিক কাজ এখন করছেন না, তারা প্রযুক্তির সঙ্গেও নিজেকে মানিয়ে নিচ্ছেন সুন্দরভাবে। আধুনিক যন্ত্রপাতি চালানো থেকে শুরু করে উন্নত বীজ নির্বাচন বা সার প্রয়োগ, প্রশিক্ষণ নিয়ে নারীরাও নেতৃত্ব দিচ্ছেন কৃষির। বসতবাড়ি কেন্দ্রিক যে কৃষিগুলো, সেগুলো মূলত আমাদের যে নারী উদ্যোক্তা কিষানি যারা, তারাই এই বসতবাড়ি কেন্দ্রিক কৃষিগুলো মূলত পরিচালনা করে থাকে। এখানে আমরা তাদেরকে আরও একটু আপডেট করার জন্য নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে আমরা বসতবাড়ি কেন্দ্রিক কাজ করে থাকি। নারী উদ্যোক্তারা শুধু তাদের পরিবারের অর্থনীতিতে উন্নতি ঘটাচ্ছেন তা নয়, বরং সমগ্র এলাকার অর্থনৈতিক পরিবেশেও পরিবর্তন আনছেন। শুধু শ্রম দিয়েই নয়, এখন বুদ্ধি আর সৃজনশীলতা দিয়ে নারীরা তৈরি করছেন নতুন নতুন পথ। ছোট ছোট উদ্যোগ থেকে শুরু করে সফল খামার বা ব্যবসা প্রতিষ্ঠান। কৃষিতে বাংলাদেশের ভাগ্যটা নারীরা লিখছেন নিজের মতো করে। দর্শক, আমরা মাঠে কৃষি নিয়ে অনেক বেশি কথা বলি, কিন্তু মাঠের বাইরেও এক ধরনের কৃষি আছে, যেটি হচ্ছে পারিবারিক কৃষি। এবং নারী যারা রয়েছেন পরিবারে, তারা সংসারের বিভিন্ন কাজের পাশাপাশি এখানে কিন্তু একটা কৃষির সুন্দর জিনিস তারা গড়ে তোলেন। আমরা তেমনই একজন নারী উদ্যোক্তা পেয়েছি, আমাদের জান্নাতুন ফেরদৌস আপা, যিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার একজন নারী উদ্যোক্তা বললে একটু ভুল হবে। তিনি আসলে মূলত পরিবার ভিত্তিক একটা কৃষির সূচনা করেছেন এবং তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন। তার দেখা দেখে অনেকেই এখন এইরকমভাবে যুক্ত হচ্ছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, তিনি আমাদের সঙ্গে আছেন। আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আপা। আজকে আপনার বাসায় আসলাম, মানে মনে হচ্ছে কি যে ওই যে আমাদের গ্রাম বাংলার যে বাড়িটা আর কি, একটা বাড়ির মধ্যে সব থাকবে, সেটা আছে। এই যে উদ্যোগটা, আপনি এই উদ্যোগগুলো কি প্রথমে আগে নিজেই নেওয়া শুরু করলেন, তাই না? ছোটবেলা থেকে যখন আমি বাড়িতে কাজ বাজ করতো, আমার বাবা মা কৃষি কাজগুলো করতো, আমি পড়াশোনার পাশাপাশি মানে প্রতিটা বাবা মার একটা স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে বড় হয়ে লেখাপড়া করে চাকরি বাকরি এ ধরনের কিছু করবে। তো আমার হচ্ছে প্রথম থেকে স্বপ্ন
যে আমি কোনো চাকরি করব না, কিন্তু আমার শখ ছিল যে আমি নিজে স্বাধীনভাবে চলবো, নিজে স্বাধীনভাবে চলেও টাকা ইনকাম করতে পারে কিভাবে সেই উপার্জন করব আর কি। বিয়ে হবার পরে আমার স্বামী যেহেতু প্রথমে প্রবাসে ছিল, সেহেতু আমি বাবার বাড়িতে যেতাম না, এখানেই থাকতাম। শখের বসে হাঁস, মুরগি, গরু, বাছুর, এছাড়াতে আঙ্গিনায় যে সকল সবজি এগুলো করতাম। দেখা গেছে যে আমি এগুলো পারিবারিক মানে আমাদের ফ্যামিলিতে 5টা সদস্য খেয়েও দেখা যায় যে গরু থেকে, হাঁস মুরগি থেকে, পুকুরের মাছ থেকে, এ ধরনের থেকে প্রায় 15,000 টাকা ইনকাম করতে পারি। এখন কি কি আছে আপু আপনার? এখন আমার বাড়িতে মুরগি আছে, হাঁস আছে, গরু আছে, ছাগল আছে, পুকুরে মাছ আছে, হচ্ছে মানে বাড়িতে পারিবারিক পুষ্টিকর সবজি বাগান আছে। এই যে বাগানটা একটা ছোট্ট বাগান, হ্যাঁ এখানে আপনি কি করেন? বাগান দেখেন, আমি হচ্ছে যেহেতু বেড়া, সে বেড়াটাও ফেলে রাখিনি, বেড়াতে ঝিঙ্গা লাগাইছি, চাল কুমড়ো লাগাইছি, করলা আছে, ঢেঁড়স আছে, বেগুন আছে। বস্তায় আপনি কি লাগাইছেন? ওল? হ্যাঁ, বস্তায় ওল ওল তো লাগাইছি। সাধারণত মাটিতে লাগায়, এটা বস্তায় লাগানোতে কি ফলাফলটা পাচ্ছেন? বস্তায় হচ্ছে যেখানে সেখানে বস্তা নিয়ে যাওয়া যায় এবং রাখা যায়। দেখা যায় যে ঘরের সাথে যদি কিছু জায়গা থাকে সেখানেও বস্তায় ওল লাগানো যায়। ওলটা খুব তাড়াতাড়ি বড় হয়, মানে প্রয়োজন মতো সার, কীটনাশক, ঔষধ দিয়ে মাটি প্রয়োগ করে একেবারে বস্তায় যদি দেওয়া যায়, সেক্ষেত্রে আর পরবর্তীতে কোনো সার, ওষুধ দেওয়ার ঝামেলা থাকে না, একবারেই হয়ে যায়। মাচাতে আমি হচ্ছে পুঁই শাক লাগাইছি, পাশাপাশি হচ্ছে পটল, হ্যাঁ পটল আছে। তার পাশে দেখা যাবে যে হচ্ছে কাঁচামরিচ, দেখা যায় যে এখন বাজারে কাঁচামরিচের অনেক মূল্য, অনেক দাম। হ্যাঁ, আমি কিন্তু এখন পর্যন্ত 20 টাকারও মরিচ কিনে খাওয়া লাগে না, ওখান থেকে চাহিদা পূরণ হয়েছে। দেশীয় জাতীয় যে সকল সবজি এগুলো আমাকে কিনতে হয় না, সব আমার নিজে থেকেই পুষ্টি চাহিদা পূরণ করি। এছাড়া দেখা যায় যে আমি এখান থেকে কিছু আশেপাশে ভাবিদেরকেও দিতে পারি। এখানে আপনি বস্তায় আদা করছেন তাই না আপা? হ্যাঁ, আদা করছি। আচ্ছা, যদি দেখা যায় যে 5টা লোকের ফ্যামিলিতে 10 কেজি বা 5 কেজির 8 কেজির উপরে আদা লাগে না, সেই ক্ষেত্রে আমি এখানে হচ্ছে পারিবারিকভাবে 200 বস্তায় আদা লাগাইছি। দেখা যাবে আমি এখান থেকে নিজে পারিবারিক চাহিদা পূরণ করতে পারি, প্লাস বিক্রি করতে পারি, আবার বীজ হিসেবেও রেখে দিতে পারি। আপনার ভার্মি কম্পোস্ট রয়েছে? হ্যাঁ, আমার ভার্মিও আছে, সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে জৈব সারটাও কিনতে হয় না। আচ্ছা, এখানে পাশে রয়েছে হলুদ নাকি? হ্যাঁ, হলুদ। কুকুরমণি জাতটা তো বগুড়ায় খুব জনপ্রিয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের বগুড়া জেলা এটা খুব জনপ্রিয় হলুদ। জনপ্রিয়। এর বৈশিষ্ট্যটা কি, কেমন হয় এটা? এর বৈশিষ্ট্যটা হচ্ছে এই হলুদ গাড়লে পঞ্চর রোগ বালাই প্রতিরোধ একটু কম থাকে, আবার হচ্ছে এই হলুদের রংটা অনেক সুন্দর হয়, বেশি হয়। ফলন কেমন আসে হলুদটার? ফলনেও ভালো আসে, কিন্তু বাজার মূল্য আর অনেক বেশি। আচ্ছা, এখানে আপনার কতগুলো বস্তা আছে হলুদের? আমি এখানে 50টা বস্তায় হলুদ লাগাইছি। এক একটা বস্তায় কতটুকু ফলন হতে পারে? আমি আশা করি এক একটা বস্তায় 1 কেজি হলুদ হবে। 1 কেজি হয়ে যাবে, তার মানে 50টা বস্তা? হ্যাঁ, 50টা বস্তায় আমি ধরে রাখছি, তাও তো 40 কেজি হবে। 15 কেজি হলুদ শুকাইলে 3 কেজি হয়। হ্যাঁ, আর আমার পরিবারের জন্য 3 কেজি হলুদ যথেষ্ট, আর বাকিটা আমি কিছুটা বীজ হিসাবে রাখবো, আর বাকিটা বিক্রি করে দেব। এই যে বললেন যে কিছুটা বিক্রিও করা যায়, এটা কি মানে বাজারে নিয়ে বিক্রি করতে হয় নাকি বাড়িতে থেকেই নিয়ে যায়? আবার প্রতিবেশীদের তো দিচ্ছেন? প্রতিবেশীদেরকে আমি নিজে থেকে দেই, আবার হচ্ছে দেখা যায় যে অনেকেই যাদেরকে হয়তো 2 দিন দিচ্ছি, তারা 3 দিনে তো আর আসতে পারে না, সেক্ষেত্রে বলে যে ভাবি আমি একটু কিনেই নেব, সেক্ষেত্রে আমি বিক্রয় করতে পারি। মুরগিও বিক্রি হয় বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমি অতগুলো মুরগি কি করবো, সপ্তাহে যদি আমি 2টা করে মুরগি খাই, তাও অনেক মুরগি থেকে যায়। ছাগল আছে, গরু আছে? ছাগলও আছে, গরু আছে। গরু কয়টা আছে আপনার? গরু আমার 4টা ছিল, একটা গতকাল বিক্রি করে দিছি, এখন বর্তমানে 3টা আছে। আচ্ছা, আপনার মনে হয় মাছ আছে আপনার নাকি? হ্যাঁ। কি কি চাষ হয় পুকুরের মধ্যে? পুকুরে আমার মাছ আছে, তাছাড়া তো এই পুকুরে আবার হাঁস পালন করতে পারি। আবার দেখেন পুকুরে আমার শাপলা আছে, সেক্ষেত্রে শাপলা কিন্তু সবজি, হ্যাঁ শাপলাটাও সবজির চাহিদা পূরণ করে। আবার দেখেন হ্যাঁ, আবার দেখেন হেলেঞ্চা আছে, ওগুলো হেলেঞ্চা শাক, এগুলো কি আপনি নিজে নিজে সৃষ্টি করছেন? হ্যাঁ, মানে প্রথমের দিকে অল্প কিছু লাগাই দিছি, সেই ক্ষেত্রে পরবর্তীতে বিস্তারিতভাবে বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনি মনে হয় মশলাও কিছু চাষ করেন তাই না? মশলা? হ্যাঁ, মশলা আছে, আমার গোলমরিচের গাছ আছে, আবার মানে প্রতিটা মশলাতে তেজপাতা যেটা বলে আপনারা দেখবেন ওখানে, হ্যাঁ তেজপাতার একটা গাছও আছে আমার, সেই ক্ষেত্রে মশলার চাহিদাটাও কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করি। আচ্ছা, যদি আপনাকে বলি যে জান্নাতুল আপা আপনার কাছে নাই কোনটা আসলে, এরকম কিছু তো নাই পরিবারে যা লাগে? হ্যাঁ, মানে একটা পরিবারে চলতে ফিরতে সচরাচর যে জিনিসগুলো বেশি লাগে সেগুলো আপনার জান্নাতুল আপার কাছে আছে। আপনি কি অন্যদেরকে পরামর্শ দেন? হ্যাঁ, অনেক
যারা নারী, যারা আপনাদের অনেক কাছে নারী আসে আছে এবং অনেক ভাবিরা আছে, দেখা যাচ্ছে যাদের অনাবাদি জমি পড়ে আছে, এছাড়াতে পরিত্যক্ত জায়গা পড়ে আছে, তাদেরকে বলি ভাবি দেখেন আমার মতো এরকম করে চলেন, আপনার পারিবারিক চাহিদাও পূরণ হবে, পাশাপাশি ইনকামও করতে পারবেন। আপনার কি এই উদ্যোগটাকে আরো বাড়ানোর পরিকল্পনা আছে নাকি, না আরো কি ইচ্ছা আছে আপনার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেন আমি ভবিষ্যতে আমার বাড়িতে যতটুকু জায়গা আছে মানে একটুকু যেন ফেলে রাখতে না পারি, এভাবে কাজ করার ইচ্ছা আছে, যেন সব জায়গায় আমি ফসল করতে পারি। অন্যদেরকে দেখাতে চাই যেন যে মানে শুধু লেখাপড়া করে যে চাকরি করে ইনকাম করা যায়, এটা ভুল কথা। আচ্ছা, অনেক ভালো থাকবেন বাবা, ভালো লাগলো আপনার এই উদ্যোগটা দেখে। আমি চাবো যে আপনার দেখা দেখি নিশ্চয়ই আরো 10 জন হলেও নারী উদ্বুদ্ধ হবে। আচ্ছা, আমিও সেটাই চাচ্ছি, আর সে প্রেক্ষিতে এই কাজগুলো করা। ধন্যবাদ আপনাকে এবং আমার আশেপাশে যারা সাহায্য সহযোগিতা করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বললাম জান্নাতুল ফেরদৌস আপা, যিনি শিক্ষিত একজন নারী গৃহবধূ, কিন্তু তিনি তার পরিচয়টাকে পরিবর্তন করেছেন, হয়েছেন নারী গৃহবধূ উদ্যোক্তা। এবং তিনি চান যে নারীরা পরিবারে শুধুমাত্র রান্নার কাজ করবে, শুধুমাত্র সন্তান লালন পালনের কাজ করবে, তার পাশাপাশি যতটুকু জায়গায় আছে পরিবারের সেটা যদি কাজে লাগাতে পারেন তাহলে তারা শুধু পারিবারিক চাহিদাও পূরণ নয়, পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং সেটা নারী শক্তি হিসেবে কাজ করবে। এরকম আরও নারী উদ্যোক্তা আছেন, তাদেরকেও আমরা দেখাবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, আমরা মাঠ কৃষির কথা বলি। কৃষিতে নারী উদ্যোক্তা রয়েছেন, এমন কিছু নারী উদ্যোক্তা যারা সারা বাংলাদেশে নয় বিদেশেও তাদের নাম ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে একজন বগুড়ার শেরপুর উপজেলা সুরাইয়া ফারহানা রেশমা আপা। তিনি মূলত ভার্মি কম্পোস্ট করেন, কিন্তু রেশমা আপার পরিচিতি হচ্ছে এমন একজন উদ্যোক্তা হিসেবে যিনি কৃষির যতগুলো সুযোগ আছে সবগুলোকে তিনি কাজে লাগাতে চান। সেই রেশমা আপা আমাদের সঙ্গে আছেন, আমরা তার সাথে একটু কথা বলি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আচ্ছা, আছেন? আপনার নাম শুনেছি অনেক, যে আপনি হচ্ছে যে এমন একজন অদম্য, বলা যায় যে অদম্য উদ্যোক্তা, মানে শূন্য থেকে শুরু করেছেন আপনি। এটা করা হচ্ছে নিজের জিদ থেকেই। বাইরে গেলে সবাই বলতো আমার বাবা কি করে, আসলে আমি জানতাম না বাবা কি করে আর স্বামী কি করে, নাই কেন নাই কি কারণে নাই, মানে এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে একটা সময় ক্লান্ত হয়ে যাই আমি। মানে যেখানে 5 জন লোক থাকে আমি সেখানে যাইতাম না। পরে মনে মনে প্রতিজ্ঞা করলাম যে জীবনে এমন কিছু করতে হবে যেন কারো পরিচয় না দিতে পারে, মানে না দিতে হয়, আমি যেন আমার নিজের পরিচয়ে বাঁচতে পারি বা নিজের পরিচয়ে সবাই চেনে। মানে সেখান থেকেই আমার শুরু করা, তারপরে আস্তে আস্তে আজকের অবস্থান তৈরি করা। প্রথমত আগে অবশ্য সেলাই কাজ করতাম, কিন্তু আসলে ওই পথেও আমি অগ্রসর হতে পারিনি। তো যখন আমি সেলাই কাজটা করতাম তখন 40 টাকা 50 টাকা ছিল একটা 3 পিসের মজুরি। আসলে ওইটুকু দিয়ে কি করা সম্ভব? কিছুই করা সম্ভব না। পরবর্তীতে আমি যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নেই 7 দিনের আমাদের গ্রামেই। ওখান থেকে ওনাদের সাথে আমার একটা পরিচয় হয়। হওয়ার পরে আমি হচ্ছে আবার ওনাদের সাথে যোগাযোগ করে অধিদপ্তর থেকে আরেকটা প্রশিক্ষণ নেই 1 মাসের মৎস্য চাষের প্রশিক্ষণ নেওয়ার পরে ওনাদের কাছ থেকে আমি একটা ঋণ নেই 50,000 টাকা নিয়ে, আমার মায়ের কাছ থেকে 15,000 টাকা নিয়ে একটা গরু একটা ছাগল কিনে শুরু করি। পরে একটা ভাই আমাকে বলে যে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায়। আসলে ভার্মি কম্পোস্টের প্রতি আমার কোনো মানে কিভাবে করে আমি কোনো কিছুই জানতাম না, কিন্তু আমার করতে হবে। পরে ওনাকে বললাম যে ভাই আমাকে হলো রিং নিয়ে এসে দেন, কিন্তু উনি ব্যস্ততার কারণে আসলে পারেনি। আর বিশেষ করে আমি যে কিনবো আমার কাছে তো টাকা নেই, কি দিয়ে কিনবো? পরে আমি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলাম যে আমাকে হচ্ছে কয়েকটা রিং দেন টয়লেটের জন্য, ওনারা গোল গোল যেগুলো। তো উনি আমাকে হচ্ছে 2টা স্লিপ দিল, 2টা নামে। পরে আমি যেখান থেকে দেয় ওখানে যেয়ে আমি আর হচ্ছে যে স্ল্যাব নিলাম না, শুধু রিংটা নিলাম 4টা 8টা পাইলাম। 8টা পাইলাম। ওই 8টা নিয়ে এসে ওই যে ভাই বলছিল ওনাকে ডেকে নিয়ে এসে মানে বেড উঁচু করে আমার বাড়ির পাশে ওখানে মানে মাটিটা উঁচু করে ওখানে হচ্ছে যে এরকম বস্তা কয়েক লেয়ার দিয়ে তার উপরে রিংগুলো সেট করে নিলাম। নিয়ে এখন বৃষ্টির পানি পড়বে কি করি, তখন আমি আর আমার খালাতো বোন 2 জন মিলে তালের পাতা কাটলাম, কাটে তালের পাতা দিয়ে আর পলিথিন দিয়ে ঘর বানালাম, উপরে চাল দিলাম, ছাউনি দিলাম, দিয়ে মানে শুরু করলাম। আমি ওই গোবর দিতাম রিঙে, সবকিছুই করতাম। ওই ভাই হচ্ছে অনেকদিন পর পর আসতো, আসে কিছুটা উঠাইয়া ওনার দরকার হলে নিয়ে যেত, 7টা আমাকে দিয়ে যেত। তো আমি হচ্ছে ওটা আমার জমিতে ব্যবহার করতাম। আমি এটাও বুঝতাম না যে কাউকে বলতে হবে। টিএমএসএস এর একটা প্রজেক্ট ছিল, পেস প্রজেক্ট RMTVর,
ওনারা আমার সাথে যোগাযোগ করে, বলছে যে আপা আপনি হচ্ছে আমরা হচ্ছে কয়েকটা রিং দিব। 3 জনের নামে 3টা রিংয়ের জন্য ওনারা আমাকে 600 টাকা দিলে, তো ওই 3টা রিং আবার আমি হচ্ছে সেট করলাম ওইভাবে, আবার তালে পাতা দিয়ে ঘর বানালাম, বানায়া ওইখানে গোবর টবর দিলাম, দিয়ে কেসও ওনারা ওই 3টা রিংয়ের দিয়ে গেল। তখন আমি কি করলাম, হ্যান্ড গ্লোভস পরলাম, পরে কেসও ধরে দেখলাম যে আসলে কেসও ভয়টা হলো কেসও যে নড়াচড়া করে ওই অনুভূতি হলো ভয়, তাছাড়া আসলে কোনো ভয় নেই। এখন তো হাত দিয়ে ধরতে এখন আমি হাত দিয়ে ধরতে পারি, ধরেন 50 কেজি 100 কেজি কেসও আমি হাত দিয়ে ধরতেছি, সমস্যা নেই। কি যে কেঁচো সারগুলো আসলে মানে কেমনে করেন আপনারা বানান? এটা সার এই যে একদম দেখেন সুন্দর গুঁড়া হয়ে গেছে, চাপাতার মতো হয়েছে। এটা কি কারণ হচ্ছে যে কেঁচো এটা খেয়ে বিষটা করতেছে, যেটা মল ত্যাগ করবে সেটাই কেঁচো সার। সেটাই কেঁচো সার। কিন্তু এটা আপনি চালনি দিয়ে এটা এখন হচ্ছে যে নেটিং করব, করে তখন প্যাকিং হয়ে মার্কেটে চলে যাবে, মানে জিরো থেকে হিরো হওয়া আমি বলতে পারি। আমি যখন প্রথমত 5000 টাকার সার বিক্রি করলাম 500 কেজি টিএমএসএস এর কাছেই, ওদের প্রজেক্টে, মানে 5000 টাকা মানে আমার কাছে 5 কোটি টাকা, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার যে আমি জৈব সার বিক্রি করে 5000 টাকা পাই, যেখানে 1 টাকাও ছিল না, যেখানে 1 টাকাও ছিল না। তখন আমি ওই 5000 টাকা দিয়ে আবার রিং কিনলাম বেশি করে, আবার হচ্ছে যে আস্তে আস্তে একটু একটু বিক্রি করি, আর একটু একটু টিন কিনে যে ঘরের যে বেড়া দেয় বাতি দিয়ে, ওই রকম বেড়ার মতো করে করে এরকম খুঁটি দিয়ে উপরে শুধু উঠাই দিয়ে রাখতাম যাতে বৃষ্টির পানি না পড়ে। আমি ওটা শুরু করি হচ্ছে আপনার 17 সালে প্রথমত শুরু হয়, 18 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আমি নিজে হাতে কাজ শুরু করি। আমাদের গ্রামের আশেপাশে যত খামারি আছে, যত গোবর আছে, সব আমার এখানে চলে আসে এবং তাও নাকি আপনার কাঁচামালের দোকান হয় না? মানে আমার এই যে যা আছে না এই দিক দিয়ে হচ্ছে না, আমার আরো হলো কিনতে হবে, আমার ওই পাশে ঘর ফাঁকা হয়ে গেছে। এইভাবে ভার্মিটা চলছে, আপনাকে এতদূর পর্যন্ত ভার্মিই নিয়ে আসছে আর কি, ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো তো নতুন আসছে। ট্রাইকো তো এখন আমি নতুন করি অল্প পরিসরে, কিন্তু ভার্মিটাই হলো আমার প্রধান। ভার্মি আপনার প্রধান। আর কি কি আছে পাশাপাশি আপনি করেন? হচ্ছে ভাই হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, গারল আছে, মাছ আছে, তো কিছু নিরাপদ সবজিও চাষ করি। নিরাপদ বলতে এই যে এইগুলো ব্যবহার করেন? হ্যাঁ, এগুলো ব্যবহার করে। আমি একটু বীজ দেওয়া পছন্দ কম করি, তার কারণ আমি নিজেও খাই, আর জৈব সার দিলে মানে বিষ কম দেওয়া লাগে। বিষয়টা হলো যে এই যে রেশমা আপা আপনি মানে শূন্য থেকে এই পর্যায়ে আসছেন, এটা তো একটা শক্তি, এবং এই শক্তিটা আপনি ছড়ায় দেন কিনা? ভাই বিষয় হচ্ছে যে আমি হলো চেষ্টা করি, বাইরের অনেকজনই আমাকে সাপোর্ট দেয়, আমি যখন যেটা চাই আল্লাহর রহমতে তারা আমাকে সহযোগিতা করে, কিন্তু আমার বাড়িতে আমার মা আছে, আমি ধরেন যে যখন যেটা করব আমার মা কোনো সময় বলবে না যে এটা করো না, কিন্তু আল্লাহর রহমতে আমি তো সাকসেসফুল হই। আমি হচ্ছে যে এ পর্যন্ত 33টা ব্যাচ প্রশিক্ষণ দিচ্ছি, এটা একদম ফ্রিতে। এটা তো হলো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসে প্রশিক্ষণ নেয়, 2 দিনের প্রশিক্ষণ। আর এর পাশাপাশি এমনি তো আমার আশেপাশের লোকজন আছেই, আবার হচ্ছে দেখা যায় যে অনেকজন আছে শুরু করবে, প্রশিক্ষণের সময় নাই, প্রশিক্ষণ তো নির্ধারিত একটা সময়, ওনারা আসতেছে সারাদিন থাকতেছে, দেখতেছে, শিখতেছে, শুরু করতেছে, হ্যাঁ এটা দেখতেছে, দেখে শুরু করতেছে। তারপরে ধরেন যতটুকু সহযোগিতা লাগে, মানে একটু তো সমস্যা হতেই পারে, তখন আমাকে বললে আমি হলো যে করে মানে বলে দেই, প্রয়োজন হলে আমি সেখানে যাই। আমি রেশমা, আমি ধরেন যতটুকু জানি এটা যদি আমার মধ্যে রাখি, আমি এটা নিয়ে কবরে যাব, কিন্তু কোনো কাজে লাগবে না। এটা যদি আমি সবার মধ্যে রেখে যেতে পারি, আমি আর মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখবে, স্মরণ করবে, এটাই তো জীবনের পাওয়া। আর কি কি যুক্ত করতে চান এর সঙ্গে? আপনি বলেন যে আপনার আরো মেলা স্বপ্ন আছে। ভাই আমার এখন বর্তমানে হচ্ছে যা কিছু করছি আর মাথায় তো আছে, ওটা আগেই বলা যাবে না, বাস্তবায়ন করার পরে বলতে হবে। আর আমাদের এলাকার মহিলারা মাঠে কাজ করে, কৃষি কাজ করে, ডাইরেক্ট মানে কৃষি শ্রমিক হিসেবে কাজ করে। হ্যাঁ, কৃষি শ্রমিক হিসেবে কাজ করে। এদেরকে যদি আমার এখানে কাজ দিতে পারি আমি, তাহলে ওদের মাঠে কাজ করা লাগতেছে না। আমার গ্রাম প্লাস আমার আশেপাশের 2-4 গ্রামের লোকজন এসে হাত পা যখন ধরে না, তখন আমার খুব খারাপ লাগে। মানে আপনি চান ওদের জন্য কিছু করতে, কিন্তু বিষয় হচ্ছে যে আমার তো ক্যাপাসিটির বাইরে আমি যেতে পারতেছি না। আমার লোক লাগবে 30 জন, আমি তো ওখানে 50 জন লাগাতে পারতেছি না। তো আমার প্রতিষ্ঠানটা আরো বাড়াতে হবে, আরো কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে, এটাই এখন আমার লক্ষ্য। শুধু নিজে বাঁচলে তো হবে না, সবাই মিলে বাঁচার নামই হলো আনন্দ। অনেক ধন্যবাদ আপা, ভালো থাকবেন। খুবই ভালো লাগলো, আপনার প্রতিটা কথাই মনে হচ্ছে যে একটা উৎসাহ ব্যঞ্জক, এবং আমি আশা করব যে নারীদের মধ্যে আপনার যে শক্তিটা, এটা প্রতিটা নারীতে ছড়া যাবে, এবং কৃষিতে নারীরা একটা ভালো ভূমিকা রাখবে। ভালো থাকবেন আপা। ভাই চেষ্টা করলে তো সবই সম্ভব। আসলে আমাদের ক্যাপাসিটি কতটুকু, ধরেন 0 থেকে আজকের এই অবস্থান তৈরি করছি আমি খুব কষ্ট করে, তো সামনে আরো অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। আপনারা দোয়া করেন, আর সহযোগিতা তো আশা করি করবেনই ইনশাআল্লাহ। ভালো থাকবেন আপা। আচ্ছা ভাই। দর্শক, আমরা কথা বললাম রেশমা আপা, এরকম
রেশমা আপা একজন নারী উদ্যোক্তা, কিন্তু শূন্য থেকে শুরু করা নারী উদ্যোক্তা। তিনি নিজে নিজের পায়ে দাঁড়িয়েছেন, নিজ নামে পরিচিত হয়েছেন সারা বাংলাদেশে, অনেক পুরস্কার পেয়েছেন। এখন কৃষির যে জায়গাগুলো আছে সব জায়গায় তিনি হাত দিচ্ছেন, সেখানে সফলতা পাচ্ছেন। কিন্তু রেশমা আপা যে কথাটি বললেন যে তিনি তার জ্ঞানটাকে যেমন নিজের মধ্যে রাখতে চান না, তেমনি কোনো মানুষকে অসহায় রাখতে চান না, বিশেষ করে নারীরা তাদের শক্তি হিসেবে তিনি দাঁড়াতে চান। যে কারণে রেশমা আপারা এই যে আলোটা জ্বালিয়েছেন সেই আলোটাকে তারা ছড়িয়ে দিতে চান। তাদের আলো আলোকিত হয়, গড়ে ওঠে বাংলাদেশ, গড়ে ওঠে বাংলাদেশের নারী শক্তি। রেশমা আপা এবং তার হাত ধরে যারা কৃষিতে আসছেন, যারা উদ্যোক্তা হচ্ছেন, সেই নারী উদ্যোক্তাদের প্রতি অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষি উদ্যোগের গল্প নিয়ে, অন্য কোনো জায়গায়। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।